আমরা যে বিষয়টা এখন তুলে ধরার চেষ্টা করব, আমাদের যে আলোচকরা আছে দুটা ক্ষেত্রে তাদের মতামত। তো প্রথমে আমি চলে যাচ্ছি জাহিদুল ইসলাম নাহিদের কাছে। তাকে আমি প্রশ্ন করতে চাই, একজন তরুণ হিসাবে আপনি কেন জঙ্গিবাদের আদর্শকে, কর্মকাণ্ডকে সাপোর্ট করতে পারেন না? যে কর্মকাণ্ড বা যে আদর্শকে সাপোর্ট করে কিছু তরুণ জীবন দিয়ে দিল, সেখানে আপনিও একজন তরুণ হওয়ার পর তাদের কর্মকাণ্ডকে সাপোর্ট করতে পারছেন না, সমর্থন করতে পারছেন না, এবং নিজেকে এটার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। ধন্যবাদ। সবার আগে যে প্রশ্নের উত্তরটা দেবো সেটা হচ্ছে যে, প্রথমত আমি একজন মুসলমান, আর ইসলাম ধর্মে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তো এটা থেকে আমরা সবচেয়ে বড় লেসনটা যেটা পাই যে উনি যেহেতু বলে দিয়েছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মানুষ হত্যা মহাপাপ, এই যে সাধারণ নীতিনৈতিকতা বা ইথিক্স গুলো, এইগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি তাদেরকে অনুসরণ করব না এই জন্যে যে তারা সম্পূর্ণ ভ্রান্ত একটা পথে আছে, ইসলাম সম্পর্কে অস্পষ্ট ধারণা, সম্পূর্ণ ট্র্যাকের বাইরে গিয়ে তারা বিভিন্নভাবে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে। আমার মনে হয় যে তারা এই ভুল পথটা থেকে খুব তাড়াতাড়ি সরে আসুক, ইসলামের সত্যিকার পথে চলে আসুক। আমার মনে হয় এই কারণগুলোর কারণে আমি জঙ্গিবাদ বা ওই আদর্শগুলোকে সমর্থন করি না, কারণ ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। আচ্ছা, ইসলাম আমাকে শিখিয়েছে শান্তিবাদী হতে, মানুষের প্রতি বিনয়ী হতে, মানুষ হত্যা মহাপাপ সেটা আমাকে শিখিয়েছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইসলামের শিক্ষাগুলো যদি তাদের মধ্যে স্পষ্ট করা যায়, ইসলামের সঠিক শিক্ষাগুলো নেয়, আমার মনে হয় তারাও সেখান থেকে সরে আসতে পারে। ধন্যবাদ জাহিদুল ইসলাম নাহিদকে। আমি একই প্রশ্ন করতে চাই কামরুল কায়েসকে। আপনি এই বিষয়ে কি ভাবেন? একজন তরুণ হিসাবে আপনি কেন জঙ্গিবাদ সমর্থন করতে পারেন না? ধন্যবাদ। আসলে আমি বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি মানুষের একটা ধর্ম অবশ্যই আছে, এবং সেই ধর্মটা হলো মানবিক ধর্ম। একজন মানবিক ধর্মে বিশ্বাসী একজন মানুষ কখনো অন্যের গায়ে আঘাত করতে পারে না, কিংবা তাকে হত্যা করতে পারে না। সুন্দর। আমি বলতে চাচ্ছি যে আমরা যে আসলে কিছু বিশ্বাসকে অবলম্বন করে এই ঘটনাগুলো ঘটছে, সেই বিশ্বাসের মধ্যে যে ভ্রান্তি আছে, কিংবা হয়তো সে বিশ্বাসের অপব্যাখ্যা হচ্ছে, সেই ব্যাপারগুলো পরিষ্কার করা হলেই আমার মনে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে না। আমি সবসময় শান্তির পক্ষে। বার্ট্রান্ড রাসেল সারা জীবন ধরে যুদ্ধবিরোধী তার মনোভাব ছিল, এবং আমি এই বার্ট্রান্ড রাসেলকে এই জন্য পছন্দ করি, তার যুদ্ধবিরোধী মনোভাবের জন্য। এবং আমি নিজেও এটা ব্যক্তিগতভাবে অপছন্দ করি যুদ্ধকে, কোনো সংঘাতকে পছন্দ করি শান্তির পথ, ভালোবাসার পথ, সম্মোহনের পথ, অর্থাৎ এই পথে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি ঘটবে। এই জন্য আমি জঙ্গিবাদকে সমর্থন করি। ধন্যবাদ কামরুল কায়েসকে। চলে যাচ্ছি আরাফাত হোসেনের কাছে। আপনি একজন তরুণ হিসাবে জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাধ্যম কি হতে পারে বলে মনে করেন? বিষয়টি সম্পর্কে আপনার মতামত চাই। দেখুন, এত ঘটনার বড় ইতিবাচক বিষয়টি হলো বর্তমান এই ধরনের উগ্রবাদ কখনোই আমাদের দেশে সমর্থন লাভ করে না, জনসমর্থন লাভ করে না। মুষ্টিমেয় কিছু ব্যক্তির এই ধরনের উগ্রবাদ কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু এর ফল আমাদের পুস্তকে মুখ করতে হচ্ছে। এবং এই যে তরুণরা এই ধরনের কাজ করছে, তারা আসলে জানে না তারা কি বলছে, তারা জানে না তারা কি বলছে। তাদের আদর্শ এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে কোনো ধরনের স্পষ্টতা বা নির্দিষ্টতা নেই। তারা অনেকটা হিপনোটাইজড। হ্যাঁ, তারা অনেকটাই প্রভাবিত, তারা এক ধরনের প্রতিক্রিয়াশীল আচরণ করছে। এবং আমরা যদি রাষ্ট্রীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটিকে দেখি, সেক্ষেত্রে রাষ্ট্রীয় এবং সামাজিক অনেকগুলো দায়িত্ব রয়েছে। আমাদের সংস্কৃতির মধ্যে পরিবর্তন আনা উচিত, আমাদের রাষ্ট্রীয় বন্টন প্রক্রিয়ার মধ্যে এক ধরনের বিন্যাস হওয়া উচিত। কারণ আমাদের সম্পদের সুসংবর্ধন হচ্ছে না। আমরা অর্থনৈতিক উন্নয়ন যতটাই বলি না কেন, আমাদের দেশের সত্যিকার অর্থেই সম্পদের ন্যায্য বা সুসংবর্ধন কোনোটি হচ্ছে না। আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গত 10 বছরে তাদের প্রবৃদ্ধি প্রায় 7.5-এর উপর। বর্তমান মোদী সরকার দাবি করছে তাদের প্রবৃদ্ধি 7.8 হবে এবছর। আচ্ছা, কিন্তু প্রসঙ্গটি হলো শহর এবং গ্রামে ভারতের মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে। ঠিক একই অবস্থা আমাদের বাংলাদেশে বিরাজ। তাই সম্পদের ন্যায্য বন্টনটা আবশ্যক, সুশাসন আবশ্যক, সামাজিক শুশ্রূষা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি মানবিক নৈতিকতাবোধ যেমন জাগ্রত হওয়া উচিত, তেমনইভাবে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এক ধরনের শৃঙ্খল এবং বিন্যস্ত হওয়া উচিত। বন্টন প্রক্রিয়া সুন্দর এবং সুষ্ঠু বন্টন প্রক্রিয়া এবং ধনীদের এবং দরিদ্রের ব্যবধানটা কমিয়ে আনা গেলে জঙ্গিবাদ মোকাবেলার ক্ষেত্রে একটি কার্যকরী পদক্ষেপ হিসাবে হতে পারে বলে আপনি মনে করছেন। ধন্যবাদ আপনাকে। আমি একই প্রশ্ন করতে চাই মোহাম্মদ নাজমুল হাসানকে। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার সাজেশনগুলো কি ধরনের হতে পারে? যে তরুণ প্রত্যেকেরই এই বিষয়টা নিয়ে ভাবা উচিত এবং একটা সলিউশনও বের করা উচিত।
প্রথমত আমি কেন জঙ্গি না এই বিষয়টা যখন আমি আমার একটা তরুণ ভাইয়ের নিকট উপস্থাপন করতে পারবো, তখন সে আমার দ্বারা প্রভাবিত হবে, এবং এই প্রভাবিত করার দায়িত্বটা আমার নিজেরই। তো জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ না, সারা বিশ্ব নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা 3টা অ্যাঙ্গেল থেকে পরামর্শ দিতে পারি। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে একটা ব্যক্তির জীবন, তরুণের, বিশেষত তরুণের জীবনটা 3 পর্যায়ে পরিচালিত হয়: পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আর একটা হচ্ছে আপনার শিক্ষা জীবন। পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি আমি পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনার পরিবারের সাথে যে সন্তানের যত ভালো সম্পর্ক, যে সন্তান পরিবারের সাথে যত ভালো সময় দেয়, সেই সন্তানটা সাধারণত ডেভিয়েন্ট খুব কমই হয়ে থাকে। এই জন্য আমি প্রথমত বলবো পারিবারিক পর্যবেক্ষণ বা পারিবারিক যে একটা গুরুত্ব দেওয়া সন্তানের উপরে, সে বিষয়টা যাতে আরো জোরদার করে প্রত্যেকটা ফ্যামিলি। এরপর আমি শিক্ষকদের ব্যাপারে যে পরামর্শটা দিব, সেটা হচ্ছে যে একটা শিক্ষকেরই আদর্শ দ্বারা একটা ছাত্র বেড়ে ওঠে এবং মোস্টলি প্রভাবিত হয়ে থাকে। এজন্য শিক্ষকদের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে এই ক্ষেত্রে। এখন শিক্ষকদের কি কি দায়িত্ব রয়েছে, এটা শিক্ষকরা ভালো করে ফাইন্ড আউট করতে পারবেন, কারণ তারা আমার চেয়ে বেশি জানেন। তাদেরকে পরামর্শ আমি কি দেবো, তার চেয়ে বরং আমি তাদের এটা বলতে পারি যে আপনারা আপনাদের ছাত্রদেরকে কি ধরনের পরামর্শ দিলে, কি ধরনের শিক্ষাগুলো দিলে তারা ডিপেন্ড না হয়ে দেশের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে। আর এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে যেই কথাটা, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রে যখন ইনজাস্টিস থাকে, তখন সেই রাষ্ট্রের নাগরিকদের উপর এটার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ে। এবং আজকের দিনে যারা তরুণী, তারাই পরবর্তী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে। আজকে যদি তারা আপনার ইনজাস্টিস লক্ষ্য করে সমাজে বা রাষ্ট্রের ভিতরে, পরবর্তীতে তারা এটাই ফিল করবে সারা জীবন, এবং এই চিন্তাটা তাদের মাথায় কাজ করবে। এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে থেকে ইনজাস্টিসটা তুলে ফেলতে হবে। তাহলেই তরুণদেরকে কিছুটা হলো তরুণরা আপনার জঙ্গি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে আপনার রাষ্ট্রীয় ইনজাস্টিস থাকা, রাষ্ট্রীয় ব্যবস্থার উপর আস্থাহীনতা। হ্যাঁ, আস্থাহীনতা চলমান। এই জন্য এই জিনিসটা দূর করতে হবে, সমাজ ব্যবস্থার উপর আস্থাহীনতা। আর এটা হচ্ছে যে একটা কমন কথা সবার জন্য, পৃথিবীতে ভাই কিছুক্ষণ আগে বললো পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, একটা ধর্ম আছে মানবিকতা। আমি এভাবে বলবো, পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তো আমার বিশ্বাস মতে কোনো ধর্মই মানুষকে উগ্রবাদিতার শিক্ষা দেয় না, উগ্রবাদী হতে মানুষ কোনো ধর্মই শিক্ষা দেয় না। এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মানুষ ধার্মিক হওয়া দরকার। সে হতে পারে মুসলিম, হতে পারে খ্রিস্টান, কিংবা ইহুদি বা হিন্দু। যেহেতু কোনো ধর্মই তাকে উগ্রতার শিক্ষা দেয় না, সুতরাং তাকে কমপ্লিটলি একজন ধার্মিক ব্যক্তি হতে হবে। আর আমি এজ এ মুসলিম ভাইদেরকে পরামর্শ দিতে গেলে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ রাসূলের জিন্দেগি বেশি করে পর্যালোচনা করতে হবে। বিশেষত যারা বর্তমানে ইসলাম মুখে নিয়ে যারা আবেগের বশত জঙ্গি কার্যক্রমগুলো চালাচ্ছে, তাদেরকে আমি পরামর্শ দিব, আপনি আবেগ দ্বারা তাড়িত হওয়ার আগে যে রাসূলের আদর্শকে আপনি বাস্তবায়ন করার জন্য সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, ইভেন আপনার জীবনকে দিয়ে দিচ্ছেন, সেই রাসূলের জীবনটাকে আপনি ভালো করে দেখুন, ভালো করে পড়ুন, ভালো করে পর্যালোচনা করুন। যারা আপনাকে মোটিভেটেড করছে এই জীবন দেওয়ার জন্য, আপনি দেখেন তার সাথে আল্লাহ রাসূলের জিন্দেগির মিল আছে কিনা, জীবনের মিল আছে কিনা। আপনি যখন এই বিষয়টা লক্ষ্য করবেন, তখনই খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন আসলে যে আমি কার জন্য জীবন দিতেছি, ইসলামের জন্য জীবন দিতেছি, না কোনো চক্রান্তকারীর স্বার্থের জন্য আমি জীবন দিচ্ছি। ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা, ধন্যবাদ মোহাম্মদ নাজমুল হাসানকে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে উপস্থিত তরুণরা জঙ্গিবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। আমরা চাই সুখী, সমৃদ্ধ এবং জঙ্গিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক। এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।